আজকের ক্লাসে আমরা আলোচনা করব যোগ কলা, তার কত রকমের যোগ কলা আছে এবং সেই যোগ কলাগুলোর কাজ নিয়ে। দেখো, যোগ কলা বা কানেকটিভ টিস্যু নামটা থেকেই আমরা যেটা সহজেই বলতে পারি যে যোগ কলা মানে হচ্ছে যে কলা বিভিন্ন অঙ্গ তন্ত্রের মধ্যে সমন্বয় বা যোগাযোগ রক্ষা করে, তাকে আমরা বলতে পারি যোগ কলা বা কানেকটিভ টিস্যু। যোগ কলার কাজ কি? ওই যে ব্যাপারটা বললাম সেটাই তার মূল কাজ, বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় রক্ষা করা, দেহের দৃঢ়তা রক্ষা করা, দেহের কাঠামো রক্ষা করা। অর্থাৎ আমাদের যে শরীরে অস্থি আছে, তরুণাস্থি আছে, সেগুলোও কিন্তু যোগ কলার মধ্যে পড়ে। আমাদের দেহের সংবহনে সাহায্য করা, কারণ তরল যোগ কলা হিসেবে রক্ত, লসিকা আছে। অর্থাৎ তারা আমাদের দেহের মূল যে সংবহন, অক্সিজেন সংবহন, খাদ্য সংবহন, কার্বন ডাইঅক্সাইড সংবহন, বিভিন্ন পুষ্টি পদার্থ সংবহন, এই সমস্ত কাজগুলো কিন্তু যোগ কলা করে থাকে। শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে। তাছাড়া আমাদের শরীরে থার্মোজেনেসিস অর্থাৎ তাপ উৎপাদন, এইগুলো করার ক্ষেত্রেও যোগ কলার বিশেষ ভূমিকা আছে। তাহলে আমরা এবার একটু দেখে নিই যে যোগ কলা কত রকম। দেখো, যোগ কলাকে মনে রাখবে যে যোগ কলা প্রধানত 3 প্রকার। এক নম্বর হচ্ছে প্রকৃত যোগ কলা বা কানেকটিভ টিস্যু প্রপার, প্রকৃত যোগ কলা। এরপর হলো ভারবাহী যোগ কলা, আর 3 নম্বর আমরা বলতে পারি তরল যোগ কলা। যোগ কলা সম্পর্কে আরেকটি তথ্য তোমরা মনে রাখবে অবশ্যই, যে যোগ কলা মূলত মেসোডার্ম স্তর থেকে তৈরি। ভ্রূণের যে 3টে স্তর হয়, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, তার মধ্যে মেসোডার্ম স্তর থেকে তৈরি। তাহলে এবার আমরা আসি প্রকৃত যোগ কলা। প্রকৃত যোগ কলার মধ্যে 2 ধরনের কলা আছে, অ্যারিওলার কলা, অ্যাডিপোজ কলা। অ্যারিওলার আর অ্যাডিপোজ। ভারবাহীকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, তরুণাস্থি এবং অস্থি। আর তরল যোগ কলাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, রক্ত এবং লসিকা। রক্ত এবং লসিকা। তাহলে এই হলো বিভিন্ন রকমের যোগ কলা। আজকের আলোচনায় আমরা মূলত অ্যারিওলার কলা সম্পর্কে আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখব। এবার যোগ কলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যোগ কলা হলো অ্যারিওলার কলা। দেখো, অ্যারিওলার কলা যোগ কলা, তাহলে তার প্রধান কাজ হচ্ছে বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয়। অর্থাৎ যত ধরনের যোগ কলাই তোমরা পড়ো না কিনা, তার প্রধান কাজ এটা বলতে কোনো সমস্যা নেই। 2 নম্বর এর যে বিশেষ বৈশিষ্ট্য, এটি হলো সরলতম যোগ কলা। এর গঠন খুব একটা কঠিন কিছু না এবং এটা শিথিল কোষীয় উপাদান দিয়ে তৈরি। আর এটি মেসেনকাইম স্তর থেকে উৎপন্ন, ভ্রূণের মেসেনকাইম স্তর থেকে উৎপন্ন। এবার যদি আমরা অ্যারিওলার কলার গঠন দেখতে চাই, তাহলে সেই গঠনটা আমি একটু ছকের আকারে তোমাদেরকে দেখাই এবং সেটাকে আমরা বর্ণনা করি। তাহলে গঠনে তুমি মূল যেটা দেখতে পাবে সেটা হলো ধাত্র বা ম্যাট্রিক্স। এবার ধাত্র বা ম্যাট্রিক্স সম্পর্কে যেটা সমস্ত ক্ষেত্রেই তোমাদেরকে ধাত্র নিয়ে আমি একটাই কথা বলি, যে ধাত্র মানে হলো যেটা একটা অর্ধ তরল বা অর্ধ কঠিন জেলির মতো অংশ, যার মধ্যে বিভিন্ন তন্তু জাতীয় উপাদান, বিভিন্ন ধরনের জলীয় উপাদান, এগুলো মূলত থাকে। এবং ধাত্রের মধ্যেই অন্যান্য যে কোষীয় উপাদানগুলো, সেগুলো ভাসমান অবস্থায় থাকতে পারে। তাহলে গঠনের একটা মূল বিষয় হলো ধাত্র। ধাত্রের পরে যে রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের তন্তু বা ফাইবার। আমি প্রথমেই বলছিলাম যে ধাত্রের মধ্যে বিভিন্ন ধরনের তন্তু থাকতে পারে। তাহলে তন্তু আবার অ্যারিওলার কলার ক্ষেত্রে কত ধরনের হয়? অ্যারিওলার কলার ক্ষেত্রে তোমরা 2 ধরনের তন্তু দেখতে পাবে, শ্বেত তন্তু বা এটাকে হোয়াইট ফাইবার বলা হয়, হোয়াইট ফাইবার। আর রয়েছে পীত তন্তু। পীত মানে তার কালার হলো ইয়েলো, অর্থাৎ এটা হলো ইয়েলো ফাইবার। তাহলে তন্তু মানে তোমরা নিশ্চয়ই জানো, এটা ফাইবার লাইক স্ট্রাকচার। দড়িতে যেরকম সুতো বা ফাইবার থাকে, সেই রকম ফাইবার লাইক স্ট্রাকচার হলো এটি। শ্বেত যেটা হোয়াইট ফাইবার,
মনে রাখবে খুব ভালো করে যে এটি কোলাজেন তন্তু নিয়ে গঠিত। কোলাজেন, কোলাজেন ইজ নাথিং বাট প্রোটিন। ওকে, তাহলে কোলাজেন প্রোটিন নির্মিত যে তন্তু তাকে আমরা বলি কোলাজেন তন্তু, সেটা দিয়ে তৈরি। এবং কোলাজেন তন্তু মূলত সাদা রঙের হয়, তাই এর রং সাদা। ওকে, নেক্সট হলো পিত তন্তু বা ইয়েলো ফাইবার। মনে রাখবে যে এটি ইলাস্টিন প্রোটিন দিয়ে তৈরি। ইলাস্টিন তন্তু, অর্থাৎ এটি ইলাস্টিন প্রোটিনের নির্মিত তন্তু। ইলাস্টিন প্রোটিনের রং যেহেতু হলুদ হয়, সেই কারণে এই তন্তুটির রঙও হলুদ। অতএব এর গঠনে আর বিশেষ কোনো জটিলতা নেই। এরপর আমরা গঠনে আসব কিছু কোষ সমষ্টি। অর্থাৎ এই ধরনের অ্যারিওলার কলার মূল যে কোনো কলা তো কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। তাহলে তার কোষ সমষ্টিতে কি ধরনের কোষ আমরা দেখতে পাবো? মূলত দু ধরনের কোষ এখানে দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে স্থির কোষ সমষ্টি, আর রয়েছে ভ্রাম্যমাণ কোষ সমষ্টি। এখানে নাম কি সাজেস্ট করছে তোমাদের? যে কোষ সমষ্টিগুলো স্থির অবস্থায় আছে, অর্থাৎ তারা নড়াচড়া করতে পারে না, এদিক ওদিক যায় না, যে জায়গায় থাকে সেই জায়গাতেই তারা অবস্থান করে, তারা হলো স্থির কোষ সমষ্টি। আর ভ্রাম্যমাণ মানে নাম শুনেই বোঝা যাচ্ছে যে তারা এদিক ওদিক সারা দেহের মধ্যে চলাফেরা করে বা যাতায়াত করে, যেগুলো মূলত বিভিন্ন অঙ্গতন্ত্রের সমন্বয় রক্ষা, দেহের প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদির ক্ষেত্রে স্তম্ভ হিসাবে কাজ করে। তাহলে স্থির কোষ সমষ্টির মধ্যে তোমাদের জানতে ইচ্ছে করছে যে স্থির কোষ সমষ্টির মধ্যে কারা রয়েছে। তাহলে স্থির কোষ সমষ্টির মধ্যে রয়েছে ম্যাক্রোফাজ, ম্যাক্রোফাজ রয়েছে, রয়েছে ফাইব্রোব্লাস্ট, রয়েছে কুফার কোষ ইত্যাদি। এরকম অনেক রয়েছে, কিন্তু এগুলো মূলত স্থির কোষ সমষ্টি। ভ্রাম্যমাণ কোষ সমষ্টির মধ্যে পড়বে টি লিম্ফোসাইট বা টি কোষ, বি লিম্ফোসাইট বা বি কোষ, প্লাজমা কোষ রয়েছে, রয়েছে নিউট্রোফিল, রয়েছে ইওসিনোফিল, রয়েছে বেসোফিল ইত্যাদি। NEB এগুলো নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, আমি শর্ট ফর্মে লিখলাম। তাহলে এরা হলো ভ্রাম্যমাণ কোষ সমষ্টি। টি কোষ, বি কোষ, প্লাজমা কোষ, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট। এরা কি হয়? এরা সারা দেহের মধ্যে রক্তস্রোতের মাধ্যমে এক প্রান্ত থেকে দেহের অন্য প্রান্ত যাতায়াত করে এবং বিভিন্ন ফিজিওলজিক্যাল এবং ইমিউনোলজিক্যাল ফাংশন তারা ক্যারি আউট করে। এবার আমরা স্থির কোষ সমষ্টি বা তাদের সম্পর্কে একটু জানবো। তাহলে এই টোটালটা হলো গঠন, আমরা যে ছকটা দেখালাম। এবার এই কোষ সমষ্টিটা আমি যেহেতু বললাম যে এটা একটা ভাইটাল জিনিস, তাহলে কোষ সমষ্টির মধ্যে যারা আছে তারা মূলত কি কাজ করে বা তারা কিরকম তারা গঠন, সেগুলোর বিশেষত্ব সম্পর্কে আমরা একটু জানি। স্থির কোষ সমষ্টির মধ্যে যারা রয়েছে দেখো ম্যাক্রোফাজ, কুফার কোষও কিন্তু এক ধরনের ম্যাক্রোফাজ। তাহলে আমাদের যেটা নিয়ে জানতে হবে সেটা হলো ম্যাক্রোফাজ। আমরা যদি একটু নামটা দেখি, তাহলে যে ম্যাক্রো মানে হচ্ছে বড়, আর ফাজ কথাটা এসছে, এরা অ্যাকচুয়ালি ফাজ ভাইরাস থেকে কথাটা কিন্তু আসেনি, অ্যাকচুয়ালি PHG এটা এসছে ফ্যাগোসাইটোসিস থেকে। অর্থাৎ এরা ফ্যাগোসাইটোসিস তোমাদের আমরা কোষ পড়ানোর সময় পড়িয়েছি। ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে যারা তারা কঠিন বস্তুকে এনগাল্প করে বা খেয়ে ফেলে, অর্থাৎ কঠিন খাদ্যবস্তু কোষের ভিতর ঢোকার পদ্ধতি, কঠিন কোনো বস্তু, খাদ্যবস্তু হতে পারে বা জীবাণু হতে পারে, অন্য যে কোনো কিছু, সেটা যখন কোষের ভিতরে ঢুকে যায়, ধরো এটা একটা কোষ, এর বাইরে একটা কঠিন বস্তু আছে, তাহলে একে যখন এরকম ফ্যাগোজোম, তোমাদের মনে পড়বে ফ্যাগোজোম থলি গঠনের মাধ্যমে ধীরে ধীরে পরের স্টেপে হয়েছিল কি, একে পুরো ঘিরে নিয়ে কোষের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। তাহলে এই যে পদ্ধতি সেটা হলো ফ্যাগোসাইটোসিস। তাহলে এই ম্যাক্রোফাজের কাজ কি? মূলত প্রতিরক্ষা ব্যবস্থায় ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করা, অর্থাৎ রোগ জীবাণু ধ্বংস হচ্ছে এর মূল কাজ, যেটা দেহের প্রতিরক্ষা বা ইমিউনিটিতে সাহায্য করে। আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া যদি প্রবেশ করার চেষ্টা করে, তাহলে এই যে ম্যাক্রোফাজগুলো আছে যারা স্থির কোষ সমষ্টির অংশ, অ্যাকচুয়ালি ম্যাক্রোফাজ দেহের
বিভিন্ন লোকেশনে অবস্থান করে। তারা কিডনির মধ্যে আছে, তারা লিভারের মধ্যে আছে। লিভারের মধ্যে যখন ম্যাক্রোফাজ আছে তার নাম কুফার কোষ, যকৃতের মধ্যে কুফার কোষ। আবার যখন তারা ব্রেনের মধ্যে আছে তারা মাইক্রোগ্লিয়া হিসাবে অবস্থান করছে। তাহলে এইরকম বিভিন্ন ম্যাক্রোফাজ আমাদের বিভিন্ন শরীরের অংশে অবস্থান করে আমাদের রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করছে। এরপর আসি ভ্রাম্যমাণ কোষ সমষ্টি। তাদের মূল অংশ হিসেবে দেখো রয়েছে টি কোষ, বি কোষ, প্লাজমা কোষ, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। এদের যে নামগুলো আমি লিখেছি এরা মূলত সবাই কিন্তু ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত কণিকা। তাহলে এরা তো আসলে রক্তেরও অংশ, মানে অ্যারিওলার কলা এবং রক্তের এরা অ্যাকচুয়ালি কমন পার্ট। তাহলে অ্যারিওলার কলার মধ্যে থাকলেও তারা রক্তের মধ্যে থেকেই সংবহনের কাজটা করে। তার মধ্যেই টি কোষ, বি কোষ, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এরা কিন্তু ইমিউন সেল হিসাবেই কাজ করে। কি করে আমি এক কথায় যদি সবাইকে বলি, এই যেমন টি কোষ, টি কোষ এরকম নাম হয়েছে তার কারণ এরা আমাদের বোন ম্যারোতে, আমাদের সমস্ত রক্তকোষী বোন ম্যারো বা অস্থি মজ্জায় তৈরি হয়, কিন্তু থাইমাসের মধ্যে পরিণতি প্রাপ্তি ঘটে, তাই এর নাম টি কোষ। টি কোষ আমাদের শরীরে কোষ নির্ভর অনাক্রম্যতা তৈরি করে। এখন এইগুলো এক কথায় মনে রাখার চেষ্টা করো। এবার এইগুলো কি তা নিয়ে আমরা ডিটেলসে পরবর্তীকালে আলোচনা করব। বি কোষ, বি কোষ করে কি, এরা রস নির্ভর অনাক্রম্যতায় সাহায্য করে এবং মূলত এরা অ্যান্টিবডি তৈরি করে। বি কোষ অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। তাহলে এগুলো হলো এদের প্রধান কাজ এবং অ্যান্টিবডি তৈরির মাধ্যমেও জীবাণুকে নষ্ট করা এর প্রধান কাজ। নিউট্রোফিল, এন যেটা লিখেছি সেটা হলো নিউট্রোফিল। নিউট্রোফিলও কিন্তু ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। রোগ জীবাণু ধ্বংস সেটা কিন্তু কি পদ্ধতিতে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। অর্থাৎ ওই কঠিন কোন রোগ জীবাণু এলে তাকে গিলে ফেলা এবং ধ্বংস করা এর প্রধান কাজ। ইওসিনোফিল, এটিও একটি ডাব্লিউবিসির পার্ট। ইওসিনোফিল এর প্রধান কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ। অ্যালার্জি প্রতিরোধ করে। আর রয়েছে বেসোফিল। বেসোফিল মূলত বিভিন্ন ধরনের ক্ষরণ করে, যেরকম এরা হিস্টামিন ক্ষরণ করে, হেপারিন ক্ষরণ করে ইত্যাদি ক্ষরণ করে এরা অনাক্রম্যতা তন্ত্রে কাজ করে। তাহলে এই যতগুলো আমি তোমাদের এখানে 5টা উদাহরণ দিলাম, এই 5টা কোষ যারা সবাই ভ্রাম্যমাণ কোষ হিসেবে কাজ করে, কিন্তু সবারই তোমরা দেখলে এরা প্রতিরক্ষা ব্যবস্থায় মূলত কাজ করছে। তাহলে আমরা যে কোষ সমষ্টিগুলো দেখলাম, এই কোষ সমষ্টি আমি যদি অ্যারিওলার কলা তার গঠন অনুযায়ী কাজ দেখতে চাই, তাহলে দেখবো যে কোষ সমষ্টি কিন্তু সবাই প্রায় প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করছে। আর তাহলে তন্তুগুলো কি কাজ করছে? তন্তুগুলো যারা কোষ সমষ্টি প্রতিরক্ষাতে কাজ করছে একদম অংশ হিসাবে, আর তন্তুগুলো কাজ করছে অর্থাৎ ওই যে আমি তোমাদেরকে কোলাজেন তন্তু বললাম বা ইলাস্টিন তন্তু বললাম, এই তন্তুগুলো কাজ করছে শক অ্যাবজর্বার হিসাবে। এবার তোমরা বলবে শক অ্যাবজর্বার জিনিসটা কি? শক মানে হচ্ছে আঘাত। অর্থাৎ তোমরা বাইকে বা গাড়িতে চড়েছো, দেখবে তাতে ব্রেক দিলে একটা স্প্রিং এর মতো জিনিস থাকে, যেটা তোমাদের ওই যে ভাইব্রেশনটা হয় বা ওই যে কোথাও বাম্পে বা গর্তে পড়ে গেলে যে ধাক্কাটা তৈরি হয়, সেই ধাক্কাটাতে তোমার শরীরে না লাগে সেই জন্য বাইক বা গাড়িতে স্প্রিং লাইক একটা স্ট্রাকচার দেওয়া থাকে। সেই স্প্রিংটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। তো আমাদের শরীরে অ্যারিওলার কলার এই যে তন্তুগুলো অর্থাৎ শ্বেত তন্তু, পিত্ত তন্তু, এরা মূলত এই ধরনের যে আঘাত আমাদের শরীরে যদি হঠাৎ করে আসে, অর্থাৎ আমরা যদি কোথাও ধাক্কা খাই, আমাদের যদি কোথাও জার্কিং হয় এরকম, তাহলে আমাদের শরীর এর যাতে তার আন্তর্যন্ত্রগুলো ধাক্কা না খায়। অর্থাৎ তুমি ধাক্কা খেতে পারো, কিন্তু তোমার শরীরের হৃৎপিণ্ড, তোমার শরীরের ভেতরে অবস্থিত কিডনি, ফুসফুস, এগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্গ, সেগুলো যাতে কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয় সেটা দেখা এই তন্তুগুলোর প্রধান কাজ। তাহলে মনে রাখবে অ্যারিওলার কলার প্রধান দুটো কাজ শক অ্যাবজর্বিং এবং প্রতিরক্ষা। তার সাথে তো বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় রক্ষা, সেটা যোগ কলার প্রধান কাজ হিসাবে সবাই পারফর্ম করে, সেটা অ্যারিওলার কলাও করে। তাহলে আজকের ক্লাস থেকে আমরা অ্যারিওলার কলা সম্পর্কে একটা
ধারণা পেলাম। পরবর্তী ক্লাসগুলোতে বাকি যোগ গলাগুলি সম্পর্কে আমি আলোচনা করব।